কনফারেন্সে। আমি একটা জিনিস খুব বলতে চাই, এখন কিন্তু Z5 নয়, ইস বাংলা Z5, ইস বাংলা Z5। আমরা এই 4-5 মাস আগে একটা বাংলা Z5 লঞ্চ করেছি, যেখানে আমাদের খুব সামান্য সাবস্ক্রিপশনে আমাদের অবজেক্টিভ ইজ টু গিভ দ্য বেস্ট বাংলা এন্টারটেনমেন্ট টু দি কনজিউমার্স। তারিণী, হুব্বা শ্যামল, চেইনম্যান, সাজল বারুই, রশিদ খান, এই 5টা গল্প নিয়ে তৈরি হয়েছে গণশত্রু। তৈরি হয়েছে মধুরাদের জন্য। Congratulations for your debuting here with Bangla Z5. আচ্ছা, 5 জন ডিরেক্টর কিন্তু ডেবিউ করেছে এখান থেকে, জোরে হাততালি হয়ে যায়। শুভ দীপাবলি সবাইকে। আমরা মানে আমার গল্পটা হচ্ছে ত্রৈলোক্য তারিণীর, আর আমার ত্রৈলোক্য তারিণী হচ্ছে পাউলি দি, who has done a fantastic job. আমি ফার্স্টে when I got to মানে আমাকে যখন ফার্স্টে সৌম্য বললো যে এরকম তোমাকে করতে হবে, আমি ফার্স্টে রাজি হইনি, বিকজ এক হচ্ছে ত্রৈলোক্যর গল্প আই পার্সোনালি থিঙ্ক ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, আর এটা আমাদের অনেক গল্প রয়েছে যে উই অলওয়েজ থট দ্যাট ত্রৈলোক্য স্টোরি ইজ অ্যান ইমপ্রবাবল স্টোরি, কেউ কোনোদিন করতে পারে না। সো সেটা নিয়ে টেনশন ছিল। সার্ভাইভাল, she had run a whole cartel and she was the queen of her space and she was a criminal mastermind. এতটাই মাস্টারমাইন্ড ছিল যে সেই সময়কার ব্রিটিশ পুলিশ, যেটাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে সবসময় কম্পেয়ার করা হতো, তাদেরকে ঘোল খাইয়ে দিয়েছিল, তারা কোনোদিন তাকে ধরতে পারেনি। So I think it is a story about a woman who was fighting against all odds to survive, to be a person as she is. আর এই গল্পটা অতটাই পাওয়ারফুল ছিল, অতটাই উনি অ্যামেজিং ঘটনা ঘটিয়েছিলেন, যার জন্য আমরা 200 বছর পরে বসেও তার গল্প নিয়ে আলোচনা করছি। মধুরা সবকিছুই বলে দিয়েছে, আর একটা জিনিস খুব সুন্দর বলেছে কথা। একটা জিনিস যেটা আমি মধুরা পালিতকে জানতাম অ্যাজ এ ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। সো শুধু আমি নই, ত্রৈলোক্য তারিণীর দ্বারা আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর মধুরা পালিতকে লোকে চিনতে পারবে, জানতে পারবে, and she has done incredible job. প্লিজ আমি ইউজুয়ালি এত খুলে প্রশংসা করি না সবসময়, কিন্তু আমাকে করতে বাধ্য করেছে ও, যে ও এত ক্ল্যারিটি নিয়ে কাজ করেছে। আর সত্যি কথা বলতে আমাদের ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা হয়, উই হ্যাভ আ টাইম লিমিট 14 আওয়ার্স। আমাদের শ্যুট করছিলাম আমরা ইছাপুরে, উইচ ইজ 2 আওয়ার্স ফ্রম কলকাতা। সো বেসিক্যালি যে সময়টা আমরা পেয়েছিলাম শ্যুট করা, সেটা হচ্ছে 9.5 ঘন্টা। সেই 9.5 ঘন্টার মধ্যে তো অসাধারণ একটা, মানে আমি বলবো যে স্ক্রিপ্ট কেউ দাঁড় করিয়ে দিতে পেরেছে, and brilliant script it was. I was blown off with the script. হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও সে জাল বিস্তার করেছিল। এবার এগুলো না সঠিকভাবে কোথাও একটা ডকুমেন্টেশন বা গল্প, যেটা লোকের মুখে আলোচনা হচ্ছে, অথচ সেইভাবে এই পরপর এতগুলো ফ্যান্টাস্টিক ক্যারেক্টার্স, সেগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না যে কি কারণে তারা এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছে। সেই মনোজগতে ঢুকে গল্প বলা আর তার একটা পার্ট হওয়া এত সুন্দর একটা টিমের সঙ্গে, ওয়ান্ডারফুল। যেটা বলবো, আমি অভিনেতা হিসেবে কিছু বলার আগে দর্শক হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি নিজে সারা বিশ্বের কন্টেন্ট দেখি, আর আমার চিরকাল আমার ইন্ডাস্ট্রির বন্ধুদেরকে একই প্রশ্ন করেছি, আমার যারা পরিচালক বন্ধু, অভিনেতা বন্ধু, যে আমাদের এখানে ডার্ক কন্টেন্ট কেন এক্সপ্লোর করা হয় না, বা আমাদের এখানে থিম্যাটিক অ্যান্থোলজিস কেন এক্সপ্লোর করা হয় না। আর সবসময় আমাদেরকে বোঝানো হয়েছে না, এটা লোকে খাবে না, এই রিস্কটা কেউ নেয়নি এর আগে, বিফোর Z5. So this is something which is happening in Bengal for the very first time, and I'm so thankful to Victor, Shomodipto, the perspective of those criminals যেটা দেখানো হচ্ছে, that is something new. আমি প্রচন্ড টেন্স ছিলাম, কারণ এরকম একটা ক্যারেক্টার, এবং তারপর শুনেছিলাম তোমরা সবাই রয়েছো, তো সেখান থেকেও আরো একটা অদ্ভুত টেনশন কাজ করছিল। এখন আমি খুবই টেন্স। হোপ ফর দ্য বেস্ট। ট্রেলার দেখে তো এখনো অব্দি রেসপন্স ভালো পেয়েছি, অনেক মানুষ দেখেছে, ট্রেলারের রেসপন্স ভালো, তো আশা করছি সবাই গণশত্রু দেখবেন। এবং থ্যাঙ্কস টু শামিক দা, প্রসেনজিৎ দা, নিতেশ আঙ্কেল, নন্দিনী আন্টি অ্যান্ড Z5 বাংলার হোল টিম, যে আমাকে সজল বারুইয়ের জন্য তোমরা নিয়েছো এবং গণশত্রুর পার্ট হতে পেরেছি, সেটার জন্য খুবই থ্যাঙ্কফুল। ছিল খুব পার্সোনাল, মানে আমার জন্য খুব ভীষণ পার্সোনাল হয়ে উঠেছিল, কারণ আমি এমন লেভেলের কিছু কমিটমেন্ট দেখেছি এই কাজটা করতে গিয়ে, যেটা আমাকে ট্রুলি ইন্সপায়ার করেছে। ঘটনাচক্রে একবার করার কথা হয়েছিল, জানি না কোথাও সামা বোধ হয় আমার ফেসটা একটা ম্যাচ করে, কিন্তু আলটিমেটলি রাশিদ খান আমি করলাম। সো থ্যাঙ্কস টু দ্য অল, আমাদের টিমে যারা যারা ছিল অল। যখন ওয়েব সিরিজ ডিরেক্ট করছে সেটা একটা অন্যরকম, এবং সিরিয়াল ডিরেক্ট করছে সেটা একটা অন্যরকম।
So thank you, Shayanda. Thank you all the producers. আপনারা দেখবেন এই 5টা গল্পই হচ্ছে ক্রিমিনালস অফ বেঙ্গল, 5 জন প্রচণ্ড নাম করা ক্রিমিনালস যাদের কেসগুলো বাংলাকে সেই সময় নানান এরাতে পুরো নাড়িয়ে দিয়েছিল। তো সেইখানে কোথাও গিয়ে আমরা গণসূত্র এই জন্য নাম যে any kind of killing বা any kind of anti-social activity is against the public. সো সেই জায়গাতে গণশত্রু এই 5টা মানুষ যারা এই 5টা ভিলেন যাদেরকে বলা হচ্ছে তাদের ঘটনা যেটা হচ্ছিল তারা they was against the people, তো সেই জায়গা থেকে গণশত্রু। এবং এখানে আপনাদের ট্যাগলাইনে রয়েছে যে চেনা শত্রুর অচেনা গল্প। কারণ কি আমরা যেটা চেষ্টা করেছি 5টা গল্পতেই যে এই 4-5টা ঘটনা তো সবাই জানে, এগুলো খুব নোন গল্প, প্রচণ্ড পাবলিসাইজড আর প্রচুর নিয়ে পড়াশোনাও হয়েছে। কারণ কি 1880s থেকে গল্প শুরু হচ্ছে, 2009-এ গিয়ে শেষ হচ্ছে। এত কটা গল্প আমরা রেখেছি, এত ইরাজের গল্প রয়েছে। কিন্তু এই ঘটনাগুলোর পিছনে মনস্তত্ত্বগুলো কী ছিল, এই মানুষগুলো কারা ছিল, এই লোকগুলো যে ক্রাইমগুলো করলেন তারা হঠাৎ করে ক্রাইমগুলো করলেন কেন, তাদের ভাবনা চিন্তা কী ছিল, কোন জায়গা থেকে এসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের ভাবনা চিন্তা কী। বা একটা ক্রাইম করার পিছনে তো অনেক মেন্টাল প্রিপারেশন থাকে বা একটা মেন্টাল কারণ থাকে, একটা সাইকোলজিক্যাল রিজনস থাকে। তো সেই সাইকোলজিক্যাল রিজনসগুলোকে ধরার আমরা চেষ্টা করেছি। তো সেই জন্যই ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য ক্রাইমস ইটসেলফ, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু কমিটেড দ্য ক্রাইমস, আর তাদের কেন তারা ক্রাইমগুলো করলেন, তারা কি ভাবলেন, তারা কোন সময় থেকে উঠে এসছেন, সেই সময়টা তখন কীরকম ছিল, এই পুরো জিনিসটাকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আর ম্যাম যদি আমরা কাস্টগুলোকে দেখি, কাস্টগুলোর মধ্যে অনেকে যারা খুব বোল্ড, যেমন আমরা পাওলি দামকে দেখছি বা রুজমণি ঘোষকে দেখছি, তো সেক্ষেত্রে ওরা কি বোল্ড বলে তাদের নেওয়া হয়েছিল না? না, এরকম বোল্ড বলে তাদেরকে নেওয়া কোনোদিনই হয় না। এরা সবাই শোনো, যখন এরকম কাজে আমরা নিই তখন দুটো জিনিস ম্যাটার করে। এক হচ্ছে অবভিয়াসলি তারা কিরকম অ্যাক্টার্স, অ্যান্ড অল অফ দেম আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। আর বি হচ্ছে ভেরি ক্লোজ টু দ্য রিয়েল পিপল। আমরা চেষ্টা করি তাদের মুখের সাথে, তাদের গড়নের সাথে, তাদের গঠনের সাথে যাতে মিল থাকে। নয়তো তোমরাই বলবে দেখে নিয়ে যে এর সাথে তো কোনো মিলই ছিল না, একে তো এরকম মতন দেখতেই নয়, কেন একে নেওয়া হলো। সো সেটাও একটা কারণ যে এই মানুষগুলোকে যারা রিয়েল যারা ক্রাইমগুলো করেছিলেন তাদের সাথেও দেখতে। সো ইট ইজ আ টুফোল্ড থিং যে দে লুক লাইক দ্য পিপল হু হ্যাভ কমিটেড দ্য ক্রাইমস অ্যান্ড অলসো দেয়ার ফ্যান্টাস্টিক পারফর্মার্স অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। কারণ কি এই সবকটা গল্পই পুল অফ করার জন্য আমাদের সবকটা গল্পের জন্য খুব পাওয়ারফুল অ্যাক্টার্স দরকার ছিল। তো মোর দ্যান এনিথিং আই থিঙ্ক বিকজ অফ দেয়ার অ্যাক্টিং প্রাউয়েস দে আর বিন কাস্টেড। এটা তো দেখো পার পাওয়ার ঘটনা তো নয়, ঘটনা হচ্ছে এরা তো কেউ কেউ অবভিয়াসলি ম্যাক্সিমাম এরা সবাই অলরেডি কনভিক্টেড, অনেকে জেলে আছেন, অনেকে মারা গেছেন। তো কনভিকশন তো দেখো ইন্ডিয়ান জুডিশিয়ারি দেবেই, তো সেটা এদের সবাইকে দিয়েওছে। কিন্তু আমাদের গল্পটা বলার কারণ হচ্ছে যে এই ঘটনাগুলোর পিছনে মানুষগুলোর সাথে একটু চেনা। কেন কি সবসময় ভিলেনদেরকে তো খুব ব্ল্যাক পোর্ট্রে করা হয়, আমরা ব্ল্যাকই দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে ব্ল্যাকটা হওয়ার কারণটা কি, এই একটা ব্ল্যাক। কেন কি এটা হয়তো আমাদের কোথাও গিয়ে বুঝতে হবে যে নট অল ভিলেন্স আর বর্ন, some villains are made. তার ভিলেনের আসল ভিতরের মানুষগুলো কি, তাদের মনস্তত্ত্বটা কি, সেটাই আমাদের বোঝার চেষ্টা। এই সিরিজটা না গণসূত্র দেওয়ার কারণটা কি? গণশত্রু কারণ এটা আমরা উই আর ডিলিং উইথ 5 ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্রিমিনালস যারা গণশত্রু, যারা পাবলিক এনিমিস বেসিক্যালি, যারা এমন কাজ করেছেন, এমন হিনাস ক্রাইমস যারা কমিট করেছেন যেগুলো সত্যি সমাজের জন্য বা সমাজের যে একটা গ্রামার আছে এক্সিস্টেন্সে তার এগেনস্টে, সেখানে গণশত্রু। এবং সবই তো ক্যারেক্টার জীবন্ত আর কি, বা একদম অরিজিনাল বাট হ্যাঁ দিস আর অল রিয়েল ক্যারেক্টার্স। আমরা একদমই হিস্ট্রি থেকে নিয়েই করেছি বা একদমই রিয়েল পুলিশ কেসেস, রিয়েল নিউজ ইনসিডেন্টস থেকেই আমরা ইন্সপায়ার্ড হয়ে উই হ্যাভ ক্রিয়েটেড দিস অ্যাডাপ্টেশন। ঘটনাগুলো সবই একেবারেই রিয়েলিস্টিক। কোনটার সাথে কোনটা মিল আছে? মিল বলতে 5 জনই খুব মানে কন্ট্রোভার্সিয়াল ক্রিমিনাল। একটা সিরিজে 5টা ডিরেক্টর, হ্যাঁ, তো 5 জনেরই এবার অবশ্যই ডিরেক্টোরিয়াল স্টাইলস কমপ্লিটলি ডিফারেন্ট, ভিজুয়াল প্যাটার্ন খুব ডিফারেন্ট। তো সেটাও একটা খুব ইন্টারেস্টিং মানে এক্সপিরিয়েন্স হতে চলেছে ফর দি অডিয়েন্স, যে মানে 5টা ডিফারেন্ট ক্রিমিনাল, তাদের সাইকিকে 5 জন ডিফারেন্ট ফিল্ম মেকার্স ডিফারেন্টভাবে তাদের মতন করে ইন্টারপ্রেট করেছেন। তো 5টারই কিন্তু ভিজুয়াল স্টাইল থেকে আরম্ভ করে সব কিছুই কমপ্লিটলি ডিফারেন্ট। কিছু কমন এলিমেন্টস অবভিয়াসলি রাখা হয়েছে, কারণ এগুলো ডকু ফিকশন যেমন বললাম, এবং সেম সেট অফ সাইকোলজিস্টস হ্যাভ কাম ইনটু each story and explain the psyches of the different criminals. 5 জন ডিরেক্টর থাকলেও ট্রেলারটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে তাদের কাজের মধ্যে কোনো রকম আলাদা বা অন্যরকম কিছু আছে। মনে কিন্তু একটাই হচ্ছে যে মানে আলাদা হলেও সমস্ত কাজটাই কিন্তু এক, মানে এখানে এসে কি তোমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়? অসুবিধা হয়নি, কারণ উই আর অল ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য কমন থিম, যে উই আর ট্রাইং টু টেল দ্য স্টোরি অফ এ ক্রিমিনাল ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ। তো 5টার গল্পের মধ্যে কিন্তু কমন থিম সেটাই।
তো আমাদের ডিফারেন্ট ইন্টারপ্রেটিভ স্টাইলস হতে পারে, কিন্তু গল্পটার কোর এলিমেন্ট কী স্ট্রাকচারিংটা হবে সেটা ওয়াজ সেট, উই অল নিউ হোয়াট উই আর গেটিং ইন, সেটা কোনো রকম প্রবলেম হয়নি সেটা কাজ করতে। দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স, ইভেন দেবপ্রিয় যে চেয়ারম্যান ক্যারেক্টারটি করেছেন, বা সুব্রতদা যিনি অন্য একটা ক্যারেক্টার করেছেন, রশিদ খানের করেছেন, বা অল আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। আর এরা এতটাই মানে ডাইভার্স অ্যাক্টার, মানে ইফ ইউ টক অ্যাবাউট রুদ্রনীল ঘোষ অলসো, তিনি তো কমেডি চরিত্র খুব ভালো করতে পারেন, রিসেন্টলি আমরা দেখেছি ইমোশনাল ক্যারেক্টার ভালো করতে পারেন, তো দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার, ইউ প্লেস দেম ইন এনিথিং দে ক্যান পুল ইট অফ। এখানে একটা কাস্টিংয়ের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা যেহেতু ইট ইস বেসড অন রিয়েলিটি, উই ওয়ান্টেড টু কিপ দিস ক্যারেক্টার্স ভেরি ভিজুয়ালি সিমিলার টু দ্য রিয়েল পিপল। আমরা ত্রৈলোক্যটা মানে কোনো ফটো আমরা অবস্থি পাই না, তো অত ক্যামেরায় ছিল না ঘটনা, আর বাকি অল দিস রেস্ট 4 ক্রিমিনালস তাদের রিয়েল ফটোস নিয়ে পুলিশ ফাইলসের সাথে ম্যাচ করি, তো কাস্ট পিপল অ্যান্ড ইউজ মেকআপ অলসো টু মেক দেম লুক ভেরি সিমিলার টু দ্য রিয়েল পিপল। তো সেই যদি একটা কাস্টিংয়ের বড় পার্ট ছিল, কাস্ট পিপল হু লুক ভেরি সিমিলার টু দ্য রিয়েল পিপল। সেখানে রুদ্রনীল ঘোষ বলো বা দেবপ্রিয় বলো, অল অফ দিস পিপল দে কাম টু অন বোর্ড, সেটা একটা বড় কারণ। ক্রিমিনালসদের পেছনে হিস্ট্রিটা অ্যাকচুয়ালি দেখানো হয়, তো সেক্ষেত্রে কতটা মনে হয় যে দর্শকরা এটা আমার মনে হয় যেটা বললাম যে এখন ট্রু ক্রাইম ইজ এ ভেরি পপুলার জনরা কিন্তু ইন্টারন্যাশনালি বলতে গেলে, তো আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে হচ্ছে প্রথমবার, হয়তো ইফ আই এম নট মিস্টেকেন প্রথমবার হচ্ছে, তো সেটা আমার মনে হয় একটা খুব বড় ইউএসপি এই শোটার। তো দর্শকের জন্য আমার মনে হয় অলরেডি আছে যারা বাংলাতে বসেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এই ধরনের কাজ দেখছে। নাও ফর দ্য ফার্স্ট টাইম উই আর টেলিং এ স্টোরি অ্যাবাউট দেয়ার ওন সেট অফ ক্রিমিনালস, আমাদের নিজেদের ভাষায়, আমাদের নিজেদের ল্যান্ডে যারা এই ধরনের কাজ করেছেন, সেটা সিরিয়াল কিলার্স বলুন লাইক চেইনম্যান বা তৈরি করতে পারেনি, বা কোনো গ্যাংস্টার বলুন লাইক হুব্বা শ্যামল, এই গল্পগুলো তো আমাদের কোনো গল্প বই থেকে নেওয়া নয়, দিস আর রিয়েলিস্টিক থিংস যেটা হ্যাপেন ইন আওয়ার রিয়েল লাইফস। তো সেখানে সেটা আমার মনে হয় খুবই একটা ইন্টারেস্টিং ইউএসপি। একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে খুব কম সময়ে তৈরি করে ফেলতে হয়েছে, এছাড়া আর কোনো চ্যালেঞ্জ নেই। খুব ভালো টিমের সঙ্গে কাজ করেছি, খুব ভালো মানে চ্যানেল থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি, তো চ্যালেঞ্জ কম, নিজের মনের মতো করে তৈরি করতে পেরেছি, তো আই এনজয় ইট। এবং যদি বলা হয় যে এই যেগুলো রিয়েল লাইফ ক্যারেক্টার আমরা জানি সেগুলোকে স্ক্রিনে প্রেজেন্ট করা একটা তো অবশ্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেখানে এরকম একজন ক্যারেক্টার যাকে মানুষ একটা টাইমে জমের মতো ভয় পেত বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে যখন তুমি পোট্রে করছো তখন কি মনে হলো যে এটা কতটা গণশত্রু, বা তাদের ভার্ডিক্ট থেকে যখন দেখাচ্ছ তখন কি মনে হলো? দেখুন, আমরা সকলেই কেউই মানে সম্পূর্ণ সাদা সম্পূর্ণ কালো নই, আমরা ক্যাকোলজিক্যাল মানে কালো সাদা মিশিয়ে প্রত্যেকজন মানুষ, তো সবার ভেতরেই নেগেটিভিটি কিছুটা থাকে, তো সেগুলো অ্যাকচুয়ালি মানে আমার ক্ষেত্রে কি হয়েছে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সেগুলো প্রকাশ না পেয়ে যদি স্ক্রিন প্লের মাধ্যমে প্রকাশ পায় তাহলে অনেকটাই এক্সপ্রেস করা যায় ওই কালো দিকগুলো। চেষ্টা করেছি সজল বারুই কীভাবে, মানে সেটাও একটা কল্পনার আশ্রয় নিয়ে কীভাবে হয়তো সে ভেবেছে, কীভাবে ক্রাইমগুলো করেছে, তার মাইন্ড স্পেস থেকে গল্পটা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই সাইকিয়াট্রিস্টদের সাহায্য নিয়েছি, সেক্ষেত্রে আমরা রিসার্চ ওয়ার্কটা সেরকমভাবে হয়েছে, তো ওই আবার বলছি ওভারঅল প্রসেসটা খুব এনজয় করেছি। আমি বেছে নিয়েছি সজল বাড়ি, হ্যাঁ সজল বাড়ি বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে ওই যে একটা ইয়াং এজে কীভাবে একটা 16 বছরের ছেলে সে কীভাবে ভুল দিকে যেতে পারে, মানে সামাজিক যে ট্যাবু সেগুলো নিয়ে, সামাজিক যে বোঝা সেগুলো নিয়ে সে একটা ভুল রাস্তা বেছে নিয়েছে এবং সেই রাস্তায় বহুদিন ধরে চলেছে তার গল্প। এটা আমাকে মানে আই ফাউন্ড ইট ভেরি ফ্যাসিনেটিং, তো সেই জন্য আমি বেছে নিয়েছি। এবং তোমাদের ট্যাগলাইনে দেখা গেছে চেনা শত্রুর অচেনা গল্প, রাইট? তো এই যে চেনা শত্রুর অচেনা গল্প, এইটাকে তোমরা কিভাবে এক্সপ্রেস করছো? মানে সমস্ত হয়তো সবাই মানে কিছু অড কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাদের একটা আলাদা মোটিভ থেকে বা তারা কোনো কারণে এখানে এসছে, সেইগুলোই কি দেখানোর চেষ্টা? দেখুন, 5 জন যারা ডিরেক্ট করেছে, আমি ছাড়া যারা 4 জন রয়েছে, প্রত্যেকেই মানে প্রচণ্ডই অভিজ্ঞ এবং ইয়াং কিন্তু অভিজ্ঞ এরকম ডিরেক্টরস রয়েছে। সকলেরই একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে নিজেদের গল্পের প্রতি। সবটা তো আমি জানি না, তো আমি আমারটা সম্পর্কে বলতে পারি। আমি সজল বারুইকে যেভাবে দেখিয়েছি সেটা হচ্ছে থ্রু দ্য পার্সপেক্টিভ অফ সজল বারুই। তো সেটা সেইভাবে তো কেউ দেখেনি এর আগে সজল বারুইকে, তো সেইভাবে এটা পৃথক। অবভিয়াসলি মধুরা, অভিরূপ এরা যারা ডিরেক্ট করেছে, সায়ন,
শ্রীমন্ত, সকলের নিজস্ব নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে যেগুলো প্রকাশ পেয়েছে এই ইয়েতে সিরিজটাতে। তো সেই কারণেই এটা কিন্তু চেনা মানে চেনা গল্পগুলো হলেও তার মধ্যে কিছু অচেনা রয়েছে যেগুলো মানুষ প্রথমবারের মতো দেখবে। খুব ইন্টারেস্টিং, এবং প্রথমে ধন্যবাদ জানাবো যে বাংলা জি5 টিমকে এই ধরনের একটা সিরিজ ভাববার জন্য। মানুষ যখন দেখবেন, দর্শক যখন দেখবেন, তারা যেভাবে গল্পগুলো দেখেন তার থেকে আলাদা একটা ধরনে কিন্তু উপস্থাপিত করা হবে গল্পগুলো। বাংলায় যে ত্রাস চরিত্রগুলো ছিল, যেগুলো মানবতার বিরুদ্ধে তৈরি হওয়া চরিত্র, যারা লোভ, ক্ষমতা সেটাকে পুরো রক্ত দিয়ে মাউন্ট করেছিল, এরম 5টা চরিত্রকে বেছে নেওয়া হয়েছে। সেখানে তৈলক্যতারিণী, রশিদ খান, সজল বারুই, চেনম্যান এবং আমার চরিত্র হুব্বা শ্যামল, 5 জন ডিরেক্টর ডিরেক্ট করেছেন। আমি যদি হুব্বা শ্যামলের ক্ষেত্রে বলতে যাই, আমার এখানে পরিচালনা করেছেন শ্রীমন্ত সেনগুপ্ত। শ্রীমন্তর সঙ্গে এর আগে একটা কাজ করেছিলাম, আবার বছর 20 পরে। ফিল্মটা যথেষ্ট রকম মানুষের পছন্দ হয়েছে। অর্থাৎ এই পরিচালক আমায় চেনেন, আমিও তাকে কিন্তু চিনি, এটা একটা বেনিফিট বলা যায়। এবং আমার সঙ্গে কাজ করেছেন প্রচুর নতুন অ্যাক্টর, অন্তত যাদের সঙ্গে আমি নতুন করে কাজ করলাম, ওয়ান্ডারফুল প্রত্যেকেই। হুব্বা শ্যামল আমরা জানি যে হুগলিতে ত্রাস ছিল, 9-11 এই সময়ের জায়গাটাতে ক্ষমতায়ন, তোলাবাজি, তার একটা বড় ইন্ডাস্ট্রি খুলেছিল, এবং যেটা হুগলি জেলা থেকে শুরু করে, হুগলি কন্যাগর থেকে শুরু করে ছড়িয়ে পড়েছিল হাওড়া, পার্শ্ববর্তী জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং হিউজ গ্যাং লিডার সে একটা হয়ে উঠেছিল। এবং তার বিখ্যাত কাট ছিল পইতে কাট, গলা থেকে কোমর অবধি আড়াআড়িভাবে ফালা ফালা করে দেওয়া হতো, আর রক্তের বিন্দু যখন তার মুখে ছিটকে লাগতো মার্ডার করবার সময়, সে অসম্ভব একটা প্লেজার পেত। তো এই ধরনের একটা চরিত্র, সেটাকে ফিল করা বড়ই কঠিন, এবং এই ক্ষেত্রে ডিরেক্টর এবং এন্টায়ার টিম যদি সাহায্য না করতো, আমার মনে হয় যে আমরা এখানে যারাই অভিনয় করেছি এই 5টা গল্পের 5টা মূল চরিত্র হিসাবে, আমাদের শুধু আমার একার নয়, সবার ক্ষেত্রেই বড়ই কঠিন হতো। কারণ এই পার্টিকুলার অপরাধ জগতের ডিসেকশন এইভাবে করা হয়নি। অপরাধীর মনোজগতে ঢুকে তার মতো করে গল্পটা বলে। এর আগে আমরা অন্য পার্সপেক্টিভ থেকে দেখেছি যে মানুষ কিভাবে তাদের দেখছেন, কিন্তু এবার হুব্বার চোখ দিয়ে হুব্বা শ্যামলকে দেখা, এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল অ্যানালিসিস, তাদের যারা চিনতেন, জানতেন বা জড়িয়েছিলেন কোনোভাবে, তাদেরও কিন্তু ইন্টারাকশন রয়েছে, যেটা কিন্তু রেয়ার। ওয়েব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের একটা কাজ নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং। আর অল দ্য অ্যাক্টার্স এখানে যারাই রয়েছে, আমি এক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা আমার অত্যন্ত প্রিয় অ্যাক্টার। সেটা একদম সর্বকনিষ্ঠ আয়ুষ থেকে যে সজল বারুই করেছে, বা চেনম্যান দেবপ্রিয় থেকে শুরু করে এই দুজন যারা আমাদের থেকে বয়সে একটু ছোট, তার সঙ্গে সঙ্গে আমি পাউলি দাম, তৈলক্যতারিণী করেছে, এবং সুব্রত দত্ত যে রশিদ খান করেছে। আমার এই 2 বন্ধুর কাজের আমি বরাবরই খুব ভক্ত। তার সঙ্গে সঙ্গে আয়ুষ এবং দেবপ্রিয়, তাদের কাজ। তো আমার নিজের মনে হয় যে মানুষের বিশ্বাসযোগ্যতা যাতে অর্জন করতে পারা যায়, সেইভাবে একটা কাজ হয়েছে। এবং এই কাজটার সঙ্গে সঙ্গে কোথাও যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ওয়েব ইন্ডাস্ট্রিতে গল্প বলার যে ধরনটা মানুষ চাইছেন, অডিয়েন্স চাইছেন, সেইটাকে কোথায় একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় আনা যাবে, এবং বাকিরাও এই ধরনটাকে বোধহয় আত্মীকরণ করবার ক্ষেত্রে, আমি ফলো করা বলবো না, অনেক বেশি সুবিধা হবে। রক্ত, ড্রামা, ডার্ক সাইডের ওপরে আমাদের একটা আগ্রহ থাকেই, কারণ আমরা অধিকাংশ মানুষ অপরাধ জগৎ সম্পর্কে জানতে যতটা ইন্টারেস্টেড হই, থ্যাংক গড এবং ঈশ্বরের আশীর্বাদ যে আমরা অপরাধ জগতের সঙ্গে জড়াতে একদমই ইন্টারেস্টেড নয়। তো
অডিয়েন্সের পরতে পরতে যে ড্রামা দেখার যে ইচ্ছা, এদের জগতে কোন কারণ থেকে এরা অর্থ, ক্ষমতা, রক্তের প্রতি তাদের আকর্ষণ, এটাকে তারা জানবেন। কারণ আমরা প্রত্যেক মুহূর্তেই খবরের কাগজে বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই 5টা চরিত্র যারা চিরকাল আলোচনা তৈরি করেছিল যে এমনটাও মানুষ হতে পারে, সেই মানুষদেরই গল্প যারা মানুষের মধ্যে থেকেও অমানুষতা মানে অমানুষ হয়ে উঠবার একটা সাম্রাজ্য তৈরি করেছিল। ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড ইন্টারেস্টিং একটা কন্টেন্ট, এবং আমাদের বোধহয় সতর্ক থাকবারও কোথাও একটা বার্তা এই সিরিজের মধ্যে দিয়ে সমাজের কাছে কিন্তু আসবে, যে যাকেই আমরা যেমনটা বাইরে থেকে দেখি না কেন, তার ভেতরে ঘাপটি মেরে রক্তাক্ত কোন ইচ্ছাটা বসে রয়েছে, সেখান থেকে অ্যালার্মের মতো করে আমাদের সজাগ হয়ে ওঠা উচিত। দামকে দেখছি, সুব্রতকে দেখছি, আয়ুষকে দেখছি বা দেবপ্রিয়কে দেখছি, আমি শিউরে উঠেছি। তাই বোধহয় মিলিয়ন্স এই ট্রেলারটার ভিউ। সামনেই রিলিজ রয়েছে 31 তারিখে। আমার মনে হয় যে অডিয়েন্সের একটা অন্য এক্সপিরিয়েন্স হবে, আর শুধু অডিয়েন্স না, যারা আমরা এখানে কাজ করেছি আমাদের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হবে। আমি হয়তো আমাকে দেখেই চমকে উঠবো, আমি হুব্বা কি করে হলাম। অবশ্যই একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে তুমি যেহেতু বাংলার কথা বললে, 2 বাংলার মানুষকে আমরা তো অভিনেতা হিসেবে দেখেছি, এবং অসাধারণ মোশাররফ করিমকেও কিন্তু আমরা হুব্বা শ্যামলের চরিত্রে দেখেছি। সেই জায়গা থেকে রুদ্রদা কি কোনোভাবে মনে হয় যে একটা কম্পারিজনের জায়গা চলে আসবে? না, একদম নয়। এমনি আমার অত্যন্ত প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধু মোশাররফ করিম, আমরা একসঙ্গে মিটও করেছি, কথাও বলেছি বহুবার, এবং আমাদের দুজনেরই ইচ্ছা রয়েছে একসঙ্গে কাজ করার। কিছু পরিচালক চেষ্টা করছেন যাতে সেটা হয়। লোকে বলে, আমি বলি না, লোকে বলে যে আমাদের দুজনের নাকি একটা অদ্ভুত ধরনের কোথাও একটা মিল আছে, বিভিন্ন ধরনের চরিত্র বিভিন্ন এনার্জিতে করবার ক্ষেত্রে আমাদের একটা অদ্ভুত মিল রয়েছে, এটা মানুষজন বলেন। সো আমরা কেউ কারুর দ্বারা প্রভাবিত একদমই নই, দুজনে বেড়ে উঠেছি 2টি দেশে। শুধু এটা বলতে পারি যে মোশাররফ করিম যেভাবে হুব্বা শ্যামলকে পোর্ট্রে করবার সুযোগ পেয়েছেন, সেটা পরিচালক ব্রাত্য বসুর নির্দেশে। মোশাররফ করিম একটা অন্য দেশের মানুষ, তিনি হুব্বা শ্যামলকে ব্যক্তিগতভাবে অতটা জানা তার পক্ষে কঠিন ছিল। তিনি যতটা জেনেছেন সেই স্ক্রিপ্ট থেকে এবং পরিচালকের কথা অনুযায়ী। আর আমার এক্ষেত্রে সুবিধা হয়েছে, আমরা ছোটবেলা থেকে যে যে চরিত্রগুলোকে এই দেশে, এই বাংলার মাটিতে গল্প শুনে বড় হয়েছি, আমাদের যারা পরিচালক তাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অন্যরকমভাবে দেখেছি। তাই দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন চলে না, বরং আমি এটা বলতে পারবো যে এটা অনেক বেশি তথ্যনিষ্ঠ হয়েছে। এখানে কোন অ্যাক্টর কোন দারুণ কাজ করলেন সেটার কোনো প্রসঙ্গ আসতেই পারে না, কারণ পরিচালকের নির্দেশে মোশাররফ এই কাজটা করেছিলেন। তো আমার নিজের দেখে মনে হয়েছিল যে আরও একটু অন্যরকম হলে ভালো হতো। যদি ওয়ান্ডারফুল একজন অ্যাক্টর, তাকে জীবন্ত করবার ক্ষেত্রে যদি উপাদানগুলো ঠিক করে দেওয়া হতো, তো তাহলে হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হওয়া সিনেমাটা ব্লকবাস্টার হতো, কিন্তু হয়নি। তো তার মানে কোথাও একটা ফাঁক থেকে গেছিল। এটা অভিনেতার দুর্বলতা নয়, কাদের দুর্বলতা আমি জানি না, বাট এই ক্ষেত্রে বলতে পারি যেহেতু একদম রিয়েল ডিসেকশন চলছে, এবং ওয়েব সিরিজের ক্ষেত্রে যে পরিসরটা তৈরি করবার সুযোগ রয়েছে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে আমাদের ভারতীয় সেন্সর বোর্ডের কিছু নিয়ম নীতি নির্দেশে, ওয়েব সিরিজের ক্ষেত্রেও থাকে, কিন্তু কোথাও আরেকটুখানি দরজাটা অন্যরকমভাবে খোলা যায়। তো তাই আমার মনে হয় যে মোশাররফ ভাইয়ের উপরে যখন আমার শুভেচ্ছা ছিল এবং আছে, তো হুব্বা শ্যামলের চরিত্র যখন রুদ্রনীল ঘোষ করছে, নিশ্চয়ই মোশাররফ ভাইয়েরও আমার উপরে সমান শুভেচ্ছা থাকবে। জার্নিটা খুবই এক্সাইটিং ছিল, তার কারণ এরকম ধরনের চরিত্র আমি কখনো করিনি, এবং সিরিজও এটা আমার প্রথম। তো সব মিলিয়ে একটা এক্সাইটমেন্টও ছিল এবং টেনশনও কাজ করছিল যে প্রথম সিরিজ, এরকম মানুষেরা সাথে রয়েছেন যাদেরকে নিয়েও আরও 4টে এপিসোড হচ্ছে, তার মধ্যে একটা এপিসোড আমাকে নিয়ে যাবে। সো আমি যাতে আমার ঠিক জিনিসটা ডেলিভার করতে পারি এবং যাতে
ডিরেক্টরেরও পছন্দ হয়, গোটা সবার থেকেই সবার যাতে পছন্দ হয়। এখন তো খুব ভালো লাগছে যে ট্রেলার রিলিজ হওয়ার পর আপাতত সবার থেকেই ভালো রেসপন্স পেয়েছি। রুদ্রদাও বলছিল, পাওলিদিও বলছিল, সুব্রত আঙ্কেল বলছিলেন, দেবপ্রিয়দা বলছিলেন। সো এরপর তো আরও আশা অনেকটা বেড়ে গেছে। দর্শকরাও ট্রেলার দেখে ফেলেছেন, অলরেডি 20 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। সো প্রচণ্ড হোপফুল যে 16 বছরের এরকম একটা খুনের চরিত্র অভিনয় করেছি, এবং প্রথম কাজেই এতটা, মানে সিরিজে আমি বলতে চাইছি যে প্রথম কাজেই এতটা একটা ডার্ক থিমের উপর কাজ যে হয়েছে এবং সেটার যে পার্ট হতে পেরেছি, এটা আমাকে প্রচণ্ড এক্সাইট করছে এবং হোপফুলও রয়েছে। এরকম ছোট বয়সে একটা এরকম ডার্ক চরিত্র এবং সেটাকে তুলে ধরা, কোথাও গিয়ে কি ডিস্টার্ব ফিল হয়েছিল? না, ডিস্টার্ব অ্যাকচুয়ালি ফিল করিনি সেই অর্থে, বাট আমার না নেওয়া নিজের মধ্যে, হ্যাঁ মানে আমার না বুঝতে ইচ্ছে করছিল যে মাথাটা কেমন, যে মানে ইউজুয়ালি 16 বছরের বাচ্চারা আজকের দিনেও দাঁড়িয়েও দেখলে ফোন ঘাটে বা ঘুরে বেড়ায়, পার্টি করে, ম্যাক্সিমামই স্কুল যায়। সো সেখানে গিয়ে একজন 16 বছরের ছেলে যে অলরেডি পুরো জিনিসটা বিভিন্ন ইংলিশ সিরিজ টিভি শোজ দেখে সে এতটা মাথার মধ্যে বসিয়ে নিয়েছে, একটা সিন সে তৈরি করে নিয়েছে এবং সবাইকে নিয়ে সে মা বাবাকে খুন করার জন্য এটা এক্সিকিউট করছে, তার মাথায় সে 16 বছর বয়সে এটা ভাবছে। এইটাই আমার কাছে বলতে পারো যে 16 বছর বয়সে কীভাবে ভাবছিল, মানে বাইরের পরিস্থিতির মাঝখানেও আর কি। তো এটাই আর কি, এবার দর্শকদের ওটাই দেখার যে পার্সপেক্টিভটা দর্শকরা কি ভাবছেন, দর্শকদেরও কি মনে হচ্ছে, ওই সিচুয়েশানে দর্শকরাও কি ডিসিশন নিতেন, এইটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এখানে ক্রিমিনালদের পার্সপেক্টিভটা দেখানো হয়েছে। সো দর্শকরা ঠিক করবেন ওনারা যে ওরা ঠিক করেছে না ভুল করেছে। আচ্ছা, কখনো কি তোমার এমনি ইচ্ছে ছিল এরকম ডার্ক চরিত্র করবে? ডেফিনেটলি আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। আমার এমনি একটু যা কাজ দেখেছিলাম বাইরে, সেখানে সাইকোপ্যাথ চরিত্র করার আমার খুব ইচ্ছে ছিল এবং প্রথম দিনই এসে আমি শমিকদাকে বলেছিলাম যে আমার এরকম করার খুব ইচ্ছে ছিল। ফাইনালি ইটস হ্যাপেনিং সজল বাড়ুইয়ের মাধ্যমে। তো আমি বাইরের কাজ যা দেখেছিলাম সেইগুলো সমস্ত বড় বয়সী এবং সব চরিত্রগুলোও বড় ছিল বয়সটা, এবং আমার কাছে যখন কাজটা আসে এটাই হয় আর কি। অদ্ভুত ব্যাপার আমাদের এখানে যে এটা 16 বছর বয়সের একটা চরিত্র, তো আমাকে ওটা তখন ভাবতে হচ্ছিল যে 16 বছরের ছেলেটা কি ভাবতে পারে বা কোন জায়গা থেকে এটা করছে, বা সত্যি কি ওর এই ইমোশনটা হার্ট হয়েছে যার জন্য ও এতটা দুঃখ পেয়ে এই জিনিসটা করলো। যতই দুঃখ পেয়ে যাও, তুমি কি এটা করতে পারো? তো এই কোয়েশ্চেনগুলো নিজের ভেতর থেকে অ্যারাইজ ডেফিনেটলি হচ্ছিল, বাট পোর্ট্রেট তো ডেফিনেটলি ওটা করেছি যেটা অন প্রসেসে ও করেওছে এবং যেটা আমাদের স্ক্রিপ্টে ছিল। সো শমিকদার কথা শুনে পুরো জিনিসটাই ওইভাবেই পোর্ট্রে করার চেষ্টা করেছি। আশা করছি, এখন ওয়েট করে রয়েছি 31 অক্টোবর রিলিজ হোক, দর্শক দেখুক গণসূত্র এবং দর্শকের কি রেসপন্স হয়। খুবই ভালো। আমি তো আজকে শুনলাম বাংলা জি5-এর রুষার এবং ভিক্টর এবং শ্রীমন্ত ওরা ছিল, ওরা বলে কি 50 দিনে পুরো ব্যাপারটাকে ওরা ফাইনালাইজড করে দিয়েছে, মানে আজকে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি, এটা হিউজ থিং। তো আমি যারা বাংলা জি5-এর ক্রিয়েটিভ পোস্টে আছেন, রুষা, ভিক্টর এবং শ্রীমন্তকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো, এবং আমি নীতিশজিকে বলবো আমার সিলেক্ট করার জন্য। কারণ হঠাৎ একদিন নীতিশজি বলে সুব্রতজি ক্যা কর রহে হো, मैंने बोला, ও আমার সঙ্গে হিন্দিতে কথা বলে, मैंने बोला मैं घर में बैठा हूँ, कहाँ रहते हो? मैंने बोला गोलकुंड। बोला हमारा तो घर, मेरे घर तो नजदीक, ऑफिस तो नज़दीक ही है, आ जाओ। मैंने बोला हाँ, ये तो वॉकिंग डिस्टेंस है। তো বিকেলবেলা গেলাম, বিকেলবেলা যাওয়ার পর কথা বললো, তখন বললাম আপনি দুদিনে করবেন রাশিদ খান, বললো দেখি না স্ক্রিপ্টটা আসুক না, এবং আলটিমেটলি আজকে ট্রেলার আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লেগেছে কাজ করে, এবং বাংলা জি5-এর সঙ্গে কোথাও না কোথাও আমার মনে হয় একটা অনেকগুলো কাজ, একটা অলরেডি ছবিও রিলিজ হয়েছে ম্যাডাম সেনগুপ্ত, আরেকটা ছবি রিলিজ হবে নভেম্বরে। তার আগে লালবাজার করেছিলাম, সেটা দুটো ল্যাঙ্গুয়েজে ছিল, তার আগে কাটায় ছিল। তো অনেকগুলোই কাজ বাংলা জি5-এর সঙ্গে হচ্ছে, তো সামাও একটা রিলেশন আছে। এবং দুদিনে কাজটা করাটা একটু চাপ ছিল, কিন্তু আমার মনে হয় অল ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর এবং তার টিম, এবং শুভদীপ আমাদের ডিওপি। একটারও খুব ভালো ছিল, ছন্দক ছিল, এবং আমরা যদিও একসঙ্গে আসিনি, তবুও আমি বলবো পাওলি, রুদ্রনীল, এরা এই দুজন তো আমার প্রায় অ্যাক্টিং ক্যারিয়ার যখন শুরু করছি তখন থেকে, এবং আয়ুষও খুব ভালো কাজ করেছে। দেবপ্রিয়র সঙ্গে তো রিসেন্টলি আমি 3-4টে কাজ করে ফেললাম, তো খুবই ভালো লাগছে। এবং এটা যেভাবে মার্কেটিং করেছে বা যেভাবে আমি দেখতে পাচ্ছি ট্রেলারের ভিউজ, তা আমার মনে এটা একটা হিউজ সাকসেস হবে, এবং দর্শকরা বলবেন যে সিজন 2 আনবো। সো প্লিজ জি5, বাংলা জি5 অ্যাপ আপনারা ডাউনলোড করুন এবং 31 অক্টোবরে দেখুন, আমাদের রিলিজ হচ্ছে। সময় পেলে দেখে ফেলুন গণশত্রু। আমি না প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডার্ক, নেগেটিভ,
এই ডিসক্রিপশনগুলোকে আমি যতটা পেরেছি নিজের অ্যাকাউন্টেবিলিটির ভেতরে আমি আনি। সেটার কারণ হচ্ছে যে যেই মুহূর্তে আমরা এই ট্যাগগুলোতে সাবস্ক্রাইব করা শুরু করে দিই অভিনেতা হিসেবে, তখনই আমাদের মনে হয় যে আচ্ছা এই চরিত্রটা তো সিরিয়াল কিলার বা ভিলেন বা এই সেই অমুক তমুক, তাহলে একে এইভাবে পোর্ট্রে করা উচিত। তো আমি সেটাতে যাইনি। আমার মানে শুনতে খুব খারাপ লাগবে, হয়তো পলিটিক্যালি ইনকারেক্ট লাগবে, কিন্তু আমি একজন সিরিয়াল কিলারকে পোর্ট্রে করছি, বাট তাকে বোঝাটাও তো খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট ইট ক্যান বি অ্যাকিউরেট অ্যাজ আ পোর্ট্রেয়াল। তো আমি যখন ওনার ব্যাপারে পড়াশোনা করেছি, আমি খুব নিউট্রাল জায়গা থেকে শুরু করেছি, ওনাকে বোঝার চেষ্টা করেছি, ওনার মোটিভেশনস বোঝার চেষ্টা করেছি। সো ইয়া আমার সেই জন্য ডার্ক চরিত্র হিসেবে আমি এটাকে অ্যাপ্রোচই করিনি, আমি একজন ডিস্টার্বড মানুষ হিসেবে একে অ্যাপ্রোচ করেছি, যার সাইকোলজিটা হয়তো বাকি সাধারণ মানুষের থেকে একটু ঘেটে গেছে। আমি বলবো এটা খুব ডিফিকাল্ট, কারণ আমি যদি চেইনম্যানের এক্সাম্পলটাই নিই, কামরুজ্জামানকে আমরা জানি অ্যাজ চেইনম্যান, যখন ওনাকে ধরা হয় ফাইনালি ক্যাপচার করা, তারপরে প্রচুর মিডিয়া আউটলেটস থেকে ওনার গ্রামে লোকজন যায় এবং ওনার প্রতিবেশী যারা, ওনার পরিচিত যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আপনার পাশের বাড়ির এই মানুষটাই চেইনম্যান ছিল, তো আপনার সেই বিষয়ে কি বলার আছে। তারা না একেবারে শেলশক হয়ে যায় যে ওই মানুষটা চেইনম্যান ছিল, ও এতগুলো খুন করেছে, এই রকম অপরাধ করেছে। আর সেটার কারণ হচ্ছে এই মানুষটা অ্যাকচুয়ালি চেইনম্যান যখন ক্রাইম করছে না, তখন প্রচণ্ড সফট স্পোকেন একজন নিরীহ মানুষ ছিল। তো আমার সেইখান থেকে দাঁড়িয়ে মনে হয় যে আরেকজন মানুষের মস্তিষ্কে কী চলছে, মনে কী চলছে, তার চিন্তাভাবনা কী, আর সে নিজের অভাবগুলোকে ইরাডিকেট করার জন্য কী কী করতে পারে, আমরা তো জানি না। হিউম্যান সাইকোলজি সেই জন্যই এতটা ফ্যাসিনেটিং। সো সত্যিই আমার পাশের বাড়ির মানুষ একজন সিরিয়াল কিলার হতে পারে পোটেনশিয়ালি, আমি হতে পারি, হয়তো আমার পাশের বাড়ি যে আছে সে জানে না। সো আমার সেই সাইকোলজিটা খুব ফ্যাসিনেটিং লেগেছে অ্যাবাউট চেইনম্যান, অ্যাবাউট সিরিয়াল কিলার্স ইন জেনারেল। সো এইরকম একটা সাবজেক্টের অপেক্ষাতেই ছিলাম আমি অ্যাকচুয়ালি, মানে ত্রৈলোক্য বহু বছর ধরে আমার করার ইচ্ছে ছিল। অবশ্যই একটু বড় আকারে সবারই ইচ্ছে থাকে, ইদার সিনেমা বা ফুল সিরিজ। আর ত্রৈলোক্যর গল্পটা এমন, মানে এত কিছু রয়েছে, মানে এত এলিমেন্টস রয়েছে, সেগুলো জাস্ট 40-45 মিনিটে টাচ করে যাওয়া ভেরি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমি বলবো যে এত অসাধারণ একটা টিম কাজ করেছে, যে মধুরা পালিত যে প্রথম, মানে আমার যে এপিসোডটা ডিরেক্ট করেছে, ওর প্রথম ডিরেক্টোরিয়াল স্পেস, ওকে সবাই ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে চেনে, বাট আই থিঙ্ক এই কাজটার দ্বারা ও নিশ্চয়ই প্রশংসিত হবে ওর ডিরেক্টোরিয়াল ভেঞ্চার। আর খুব ভালো টিম এফার্ট আমি বলবো, বাংলা Z5-এর ইনক্রেডিবল টিম, বাংলা টকিজ মানে নিতেশ আর নন্দিনী যারা প্রডিউস করেছে। সো 3 দিনের আমাদের কাজ ছিল, বা 3 দিনের মধ্যে ত্রৈলোক্যকে ছোঁয়া, মানে আমি বলবো একদম ইম্পসিবল একটা জব ছিল, বাট আমরা সেটা পসিবল করতে পেরেছি। অ্যাগেন স্ক্রিপ্টটাও মানে সেভাবে খুব সুন্দর করে লেখা হয়েছিল। কিছু কিছু ঘটনা যে ঘটনা ওর জীবনে ঘটেছিল সেগুলোকে আমরা টাচ করেছি, আর বেশিরভাগ আমি বলবো বাকি এপিসোডগুলোর থেকে এপিসোডটা আমার কোথাও একটা মনে হচ্ছে দিস ইজ মোর অফ আ সাইকোলজিক্যাল স্পেস, যেটা আমরা টাচ করার চেষ্টা করেছি আর কি। ত্রৈলোক্যর সাইকোলজি কীরকম ছিল, ত্রৈলোক্য এমন একটা মানুষ যে খুব ছোটোবেলায় বিধবা হয়ে গেছিলো, তাকে পতিতাপল্লীতে বেঁচে দেওয়া হয়েছিল, সেখান থেকে তার সার্ভাইভালের লড়াই। যেই সময় ও এক্সিস্ট করতো সেই সময় বিনোদিনীও এক্সিস্ট করতো, সেই সময় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীও লিখছিলেন। সো এই তাবর সব পার্সোনালিটিসগুলো এক্সিস্ট করছে, সেইখানে দাঁড়িয়ে ওর সার্ভাইভালের লড়াইটা, ও যে গেম চেঞ্জার ছিল কিছু কিছু সময়। তিনি 1800 শতাব্দীতে পুরুষতন্ত্র মানে জোরদার, সেই পুরুষতন্ত্রের সব বিষয়টাকে একেবারে মানে তোয়াক্কা না করে, প্লাস ব্রিটিশ রাজ, সবাইকে মানে সবার সাথে মাইন্ড গেম খেলছেও, তো তার সাইকোলজি কী হতে পারে সেরকম একটা ক্যারেক্টার। তো যেটুকু তার সম্বন্ধে আমার পড়া ছিল এর আগে, কারণ ত্রৈলোক্য নিয়ে আমি
আগেও অনেকবার কাজ করতে চেয়েছিলাম, বাট ইভেন্চুয়ালি প্রথমবার আমরা সাকসেসফুল হলাম। আই থিঙ্ক আমাদের টিম ফার্স্ট টাইম ত্রৈলোক্যকে নিয়ে কিছু করতে পারলাম আমরা, সো এটাও ডকুমেন্টেড থাকবে। সেই হিসেবে আমি বলবো আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এরকম একটা অসাধারণ কাজ আমরা করতে পারলাম। আমার ওটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল, যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায়। সো যেটা সহজে ধরা যায় না সেটা কীভাবে করা যায়। আর ওটাই। আর একটা জিনিস হচ্ছে যে মাইন্ড গেম বলতে আমরা তো ছোটোবেলা থেকে বহু সময় মাইন্ড গেম খেলেছি আর কি, মানে বিভিন্ন কাইন্ড অফ গেমস। কিন্তু ত্রৈলোক্যর ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যেটা আর কি কাইন্ড অফ, আবার যে ও কোন জায়গা থেকে মানে ভাবনা থেকে এতগুলো মানুষকে ঠকাতে পেরেছিল। মোর দ্যান এ সিরিয়াল কিলার আমি বলবো, ফার্স্ট শি ওয়াজ এ কন আর্টিস্ট। তো কী করে এই মানে পাশ কাটিয়ে যেতে পারলো। আর সত্যি কথা বলতে ও যেই সময় ছিল সেই সময় যে আমাদের কি বলবো যে ওকে ধরা যে খুব সহজ ছিল তা নয়। হ্যাঁ, কারণ আমাদের অনেক রকম মানে একটা ক্রিমিনাল ধরতে গেলে তাকে পাকড়াও করতে গেলে পুলিশের যে এফিসিয়েন্সি হতে হয় সেটা আমার মনে হয় না ছিল, তাদের থেকেও এফিসিয়েন্ট ছিল। তো নিজে অ্যাকচুয়ালি বলেছিল বলেই আর কি প্রিয়নাথ যে পুলিশ অফিসারের ক্যারেক্টার কিঞ্জল করেছে, আমরা দেখলে বুঝতে পারবেন যে ও সারেন্ডার করেছিল বলেই আমরা সব কিছু জানতে পারি। তো সারেন্ডার না করলে আমরা কিছুই জানতে পারতাম না। এরকম একটা ঘটনা ঘটতে পারে বেঙ্গলে সেই সময় দাঁড়িয়ে 1880s-এ। তো আমার একটা জিনিস মনে হয়েছিল মাইন্ড গেমের ক্ষেত্রে, সেটা বাচ্চা হোক, বয়োজ্যেষ্ঠ হোক, পুরুষ হোক, নারী হোক, ওর ফোকাসটা খুব স্ট্রং ছিল। কারণ ওর সারা জীবন সার্ভাইভালের লড়াইটাকে খুব গুরুত্ব দিয়েছিল। সেটা শুধু ওর নয়, ওর আশেপাশের সবাই, মানে যারা ওকে সাপোর্ট করেছে। তো সেই সার্ভাইভালের লড়াই, কারণ যার আশেপাশে কেউ থাকে না, যাকে নিজেকেই একা সার্ভাইভ করতে হবে, তাকে বেস্ট হতে হবে। আর সে বেস্টটাই হতে চেয়েছিল, সে সাধারণ কেউ হতে চায়নি। ত্রৈলোক্য সাধারণ কেউ নয়, একটা সাধারণ মেয়ের অসাধারণ গল্প। আমি তো এরকম সেটাই আমি এনজয় করি বেশি। আই লাভ সাইলেন্স, আই লাভ সাইলেন্স। আর সবটা যে ডায়লগে বলে বোঝানো যায় তা নয়। কিছু কিছু সময় আমার মনে হয় অভিব্যক্তি কিছু আছে, সেটাও আর কি অনেক কিছু বুঝিয়ে দেয়। আশা করি তুমি বুঝতে পেরেছো, সেই জন্য প্রশ্নটা করলে। আর অ্যাংস্ট যেটা তুমি বলছো, হ্যাঁ, ওর ভিতরে একটা রাগ ছিল। ইটস এ ভেরি গুড পয়েন্ট উইচ ইউ টোল্ড মি। ওর ভিতরে রাগ ছিল, এটাই কারণ হচ্ছে যে ও না দেবী চৌধুরানী না বিনোদিনী, নাও কারোর সাপোর্ট পেয়েছে সেভাবে। আর ওকে ঠকিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, যেটা হতে চাইনি। অতীতা বললে আসতেই চাইনি। সো কেন একটা মেয়েকে তার মানে ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু করতে হয়, তার ভিতরে অনেক রাগ, ঘেন্না, প্রতিশোধের যে বিষয়গুলো আমরা দেখতে পাই। আমি সেই ইমোশনগুলোকে একটু মিক্সড স্পেসে নিয়ে আসতে চেয়েছিলাম। অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয়। তাহলে বলা যায় যে পাওলিতা মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এর আগেও অনেকবার প্রুভ করেছে এরকম মাল্টিপল লেয়ারস হলো, এত গ্রেস আমার মাল্টি লেয়ার ক্যারেক্টার পছন্দ। আমার ডাইমেনশনাল ক্যারেক্টার কখনোই ঠিক না, বাট মানে ঠিক আছে, সেটাও একটা চরিত্র, বাট মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার যদি আমার কাছে আসে আমি সেটা সবার আগে চুজ করব। স্যার, এখানে তো আপনাদের ট্যাগলাইনে রয়েছে যে চেনা শত্রুদের অচেনা গল্প। এবার এই প্রসপেক্টিভতে আমরা কি দেখতে পাচ্ছি, মানে দর্শক কি পাচ্ছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের কাজ তো বাংলায় এখনো পর্যন্ত হয়নি। সাধারণত যে ধরনের বাংলায় আমরা ওয়েব সিরিজ দেখি সেগুলো সবটাই গল্প নির্ভর, ফিকশন। এইটা হচ্ছে কিন্তু সত্যি ঘটনা, মানে আমাদের 5টা গল্পে যে চরিত্রগুলোকে দেখা যাবে তাদের প্রত্যেকের জীবনের ট্রু ইনসিডেন্টস। এবারে এটা যখন নেটফ্লিক্সে বা এরকম প্ল্যাটফর্মেও যখন এ ধরনের গল্প হয়েছে, ইন্ডিয়ান প্রিডেটার্স বা এরকম কাজ যখন হয়েছে, সেগুলোও কিন্তু সমাজের পার্সপেক্টিভ থেকে আমরা সেই খল চরিত্রকে, সেই নেগেটিভ চরিত্রকে দেখেছি। এই প্রথম একটা কাজ হচ্ছে যেখানে কিন্তু প্রত্যেকটা চরিত্র নিজের গল্প নিজে বলছে, মানে রশিদ খান নিজের গল্প নিজে বলছে, সজল বাড়ুই নিজের গল্প নিজে বলছে, ত্রৈলোক্য নিজের গল্প নিজে বলছে। তো এখানে আমরা জানতে পারছি সেই মানুষগুলো কী ভাবছে। সে যখন একটা হিনিয়াস ক্রাইম করছে, নিজের বাবা মাকে খুন করে দিচ্ছে, একটা বাড়িতে বিস্ফোরণে 80 জন লোক মারা যাচ্ছে,
তার মনের মধ্যে কী চলছে। সে কিন্তু খুব সুখে তখন নেই, তারও কিন্তু খুব সুখের জীবন ছোট থেকে হয়নি বলেই সে এই অন্ধকারের পথ বেছে নিয়েছে। তো আমরা তো মানুষকে ট্যাগ করি অপরাধী, ট্যাগ করি যে এ সমাজের পক্ষে ক্ষতিকারক, এ গণশত্রু, কিন্তু অনেক সময় না দেখা যায় যারা আইন রক্ষা করার দায়িত্ব যাদের, তারা আইন বেশি ভঙ্গ করেন, যারা আইন তৈরি করেন তারা আইন বেশি ভঙ্গ করেন। সেইখানে এই মানুষগুলো কোথাও গিয়ে ভিক্টিমাইজড হয়, সেই ভিক্টিমাইজড মানুষটার গল্প এখানে দেখা যাচ্ছে, এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। অনেক রিয়েল ইনসিডেন্টের আমরা দেখি, কিন্তু তার মধ্যে থেকে এই গল্পটা বেছে নেওয়ার কি কোনো কারণ নির্দিষ্ট? আমার গল্প যেটা রাশিদ খান, সেটা আমি বেছে নিয়েছি একটাই মাত্র কারণে, কারণ রাশিদ খানকে আমার জেনে মনে হয়েছিল লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার। আমরা মুম্বাইতে দেখেছি বারবার এরকম ডনেদের গল্প, হাজি মাস্তান, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই 2, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা। এই ধরনের গল্প কলকাতায় করার স্কোপ আমরা ভাবতাম নেই, কারণ কলকাতায় এরকম কোনো ঘটনা ঘটেনি। বাঙালি কাব্যে মহান, বাঙালি শিল্পে মহান, বাঙালি ফুটবলও খেলে ভালো কয়েকজন, ক্রিকেটও একজন ভালো খেলে দিয়েছে, কিন্তু বাঙালি যে ভালো ডন হয়, যার মুম্বাই দুবাই পর্যন্ত যোগাযোগ থাকে এবং যে এরকম একটা ঘটনা ঘটে দিতে পারে যেখানে 3-4টে বাড়ি একসঙ্গে উড়ে যায়, এবং সেটা বম্বে ব্লাস্টের 4 দিন পরে, 12ই মার্চ বম্বে ব্লাস্ট, 16ই মার্চ কলকাতার বউবাজারে এই কাণ্ডটা ঘটে। তো সেই মানুষটাকে নিয়ে কাজ করা তো অবশ্যই দরকার। এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মানুষটা বেঁচে আছে, 28 বছর জেলে আছে 4 দেওয়ালের মধ্যে, যে একটা সময় টাকার গদি নয়, টাকার বস্তা নয়, টাকার পাহাড়ের ওপর বসছিল। এবং আমি মন থেকে খুব ভীষণভাবে চাই জানেন যে কাজটা কোনোভাবে কারোর একটা হাত দিয়ে রূপকথার গল্পের মতো ওনার কাছে গিয়ে পৌঁছক, এবং উনি দেখুন, আমার মনে হয় ওনারও ভালো লাগবে যে 28 বছর যে মানুষটা 4 দেওয়ালের মধ্যে বসে ভেবেছেন যে তার গল্প আর কোনো দিন পৃথিবীতে কেউ জানবে না, তার গল্প জানাবার জন্য যে এই কাজটা আসছে, তার জানতে পারলে খুব খুশি হবেন বলে আমার মনে হয়। এবং আমি জেনুইনলি খুব কানেক্ট করতে পারি এখানে রাশিদ খানের সঙ্গে, এইটা আমার বিশ্বাস। সমস্তই 5 জন ডিরেক্টর সবাই এই চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করে। তো এইটাই চরিত্রগুলোর পাওয়া এবং আমাদের পাওয়া, যে এত অন্ধকার একটা মানুষের মনে কেন জমলো, সেই কারণটা খুঁজলে বোধহয় আমরা একটু আলোর দিকে যেতে পারবো। স্যার, এতগুলো ক্যারেক্টারের মধ্যে আমরা জানি যে অনেক আছে আর কি, মানে অনেকেই আছে যারা কিনা এরকম কাজের সাথে যুক্ত, সেইগুলোর মধ্যে থেকে হুব্বা শ্যামলকে বেছে নেওয়ার কারণ? না, এতগুলো ক্যারেক্টারের মধ্যে যদি গণশত্রু করতে হয় তাহলে হুব্বা শ্যামলকে বেছে না নিলে সমস্যা হতো। কারণ যার এই ত্রাসটা প্রায় 30 বছর চলেছিল, এবং যে একটা লোক যে নিজের দেওয়া স্টেটমেন্ট রয়েছে মানুষকে মারতে, আর মানুষকে মারলে তার গরম রক্ত মুখে এলে তার দারুণ লাগতো, তাকে ছাড়া এই শোটা সম্ভব ছিল না। তো ওটা তো প্রথম হতেই হতো। আর এই যে কাজটা করার সময় এক্সট্রা কি হোমওয়ার্ক লেগেছিল যেগুলো কিনা অন্য থেকে একদম আলাদা? এই ধরনের কাজে সবসময় হোমওয়ার্ক লাগে, কেন এটা তো একটা ট্রু ক্রাইম, তো আসল ঘটনার রিসার্চটা করতে হয়, সেই চরিত্রটা একটু জানতে হয়, তার চরিত্রর নিউয়ান্সেসগুলোকে ফিকশনের মধ্যে ফুটিয়ে তুলতে আমাদেরকে। তো সেইভাবে নিজেকে প্রিপারেশন নিতে হয়, লেখায় প্রিপারেশন নিতে হয়, ডায়ালগে প্রিপারেশন নিতে হয়, অ্যাক্টারকে সেরকমভাবে বোঝাতে হয়। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এমন কিচ্ছু করবে না অতিরঞ্জিত হয়ে যাবে যেটা অ্যাকচুয়ালি হয়নি কিন্তু আমরা বানিয়ে দিলাম, এরকম করা যায় না। কিছু আগে রুটওয়েল এইরকম চরিত্র রুটওয়েলটা হাঁটিয়ে কাজ করেছে, যখন দেখবেন সবাই বুঝতে, দর্শক দেখলে বুঝবে। অনেকদিন পরে রুটওয়েল একটা ভিলেনের চরিত্র দেখছি এবং ভয়ঙ্কর কাজ করেছিল। আর এই চরিত্রটা রুটি যেরকমভাবে ফুটিয়ে তুলেছিল, রুটি তো দুর্দান্ত অভিনেতা, তাইলে অনেক ওরা কমেডি অ্যাক্টিং বা ড্রামা অ্যাক্টিংটা অনেকদিন ধরে আমরা দেখছি, এখন একটা ভিলেনের অ্যাক্টিং অনেক বছর পর আমার ধারণা। তো এই চরিত্রটা রুটি যেভাবে করেছে লোকে কিন্তু অনেক বছর ধরে ওকে সেই হিসাবে আসছে। আর মানে বাংলা ওটিটির ক্ষেত্রে তো অনেকদিন পরে একটা কাজ করছে, কিন্তু এটা বাংলার অডিয়েন্সের মুখে মানে মনে থেকে যাবে, ভয়ঙ্করভাবে থেকে যাবে। আর দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো যে প্লিজ গণশত্রু দেখুন, 31শে অক্টোবর আসছে বাংলা জি5-এ, দেখুন, সাবস্ক্রাইব করুন, দেখে কোন গল্পটা ভালো লাগলো, কেন ভালো লাগলো বলুন, যাতে আমরা আরও ভালো রকমভাবে কাজ করতে পারি। এন্টারটেনমেন্ট দেওয়ারই তো আমাদের কাজ, যেন ওরা এন্টারটেন হলে আমরা খুশি পাই।